জেলার খবরে আজ আমাদের আলোচনা রায়গঞ্জ লোকসভা নিয়ে। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। একদা কংগ্রেসের শক্তি ঘাঁটি হিসাবে পরিচিত ছিল রায়গঞ্জ। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে অন্যতম রায়গঞ্জ। উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিস্তৃত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ বিধানসভা। লোকসভা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে সবচেয়ে বেশি এই আসন থেকে জয়ী হয়েছিল কংগ্রেস। প্রিয়রঞ্জন দাস মুন্সির গড় হিসাবে পরিচিত ছিল এই রায়গঞ্জ। মাঝে বামেরা এই আসনে জয়ী হলেও বর্তমানে এখানকার সাংসদ বিজেপি দলের। এবার রায়গঞ্জ লোকসভা নির্বাচনের লড়াই মূলত ত্রিমুখী। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল আর কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রামাজ। সত্যজিৎ, তোমার কাছে প্রথমেই যে প্রশ্নটা নিয়ে যাব, এই যে তিন প্রার্থীর নাম আমি বললাম, এই তিন দল তৃণমূল, কংগ্রেস এবং যে রয়েছে বিজেপি, কার পাল্লা ভারী বলে মনে করছো এবং কেন? প্রথমত রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, তুমি ঠিকই বললে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এক সময় কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল, কিন্তু সেই কংগ্রেসের শক্তি কিন্তু গত কয়েক বছরে অনেকটা কমেছে এবং গত 2019-এর ফলাফল যদি দেখি, কংগ্রেস কিন্তু 4 নম্বর নেমে এসেছিলো, কিন্তু এবার কংগ্রেস কিন্তু অনেকটা ভালো অবস্থায়। তবে বলবো এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবারে পাল্লা অনেকটাই ভারী তৃণমূল কংগ্রেসের, কারণ তুমি জানো তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তো স্বাভাবিকভাবেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিছুটা হলে পাল্লা ভারী কৃষ্ণ কল্যাণীর জন্য। হ্যাঁ, দেখো, তোমাকে আরো যে বিষয়টা জানতে চাইবো, তুমি বলছো যে পাল্লা ভারী তৃণমূল কংগ্রেসের, কিন্তু এতদিন পর্যন্ত যে লোকসভা নির্বাচন হয়েছে তাতে কিন্তু একবারও তৃণমূল ক্ষমতায় এসছে এমন কিন্তু ইতিহাসে দেখা যায়নি। তাহলে এবার কি কারণে, কোন অঙ্কে তুমি বলছো যে তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী? দেখো, আমি যে অঙ্ক বলছি সেটা হচ্ছে ভোট পার্সেন্টেজ, কারণ আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে যদি ফলাফল দেখি, তো 2019 সালে এই রায়গঞ্জ থেকে বিজেপির দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 5,11,652 ভোট। কানাইয়ালাল আগরওয়াল তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি পেয়েছিলেন 4,51,078 ভোট। অন্যদিকে ফরওয়ার্ড ব্লক তোমার সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম পেয়েছিলেন 1,82,035 ভোট। এবারে দেখো, এরপর 2019-এর পর 21-এর বিধানসভা ভোট গেছে, এই 21-এর ফলাফলে কিন্তু সমীকরণ অনেকটা পাল্টে গেছে। তার কারণ দেখো, এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ, এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি কিন্তু তৃণমূল কংগ্রেস জয় পায় এবং 2টিতে জয় পায় বিজেপি, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। এই এবার তুমি দেখো, রায়গঞ্জে গতবার বিজেপি প্রায় 40,000 ভোটের লিড ছিল, কিন্তু এবারে কিন্তু সমীকরণ আলাদা, কারণ কৃষ্ণ কল্যাণী তিনি রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। তারপর দেখো, তার আগে থেকেই যেটা বলবো যে কৃষ্ণ কল্যাণীর রাজনৈতিক পরিচয়ের আগে তার ব্যক্তি পরিচয়, কারণ তিনি একজন শিল্পপতি প্রথমত, দ্বিতীয়ত তিনি একজন সমাজসেবী এবং করোনা অতিমারিতে যখন সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছিলো, মানে এই করোনার সময় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দিন খাওয়া মানুষেরা। সেই সময় কিন্তু কৃষ্ণ কল্যাণী কিন্তু এক কথা বলো, একেবারে তুমি যেমনটা বললে যে ব্যক্তি পরিচয় কিন্তু আগে, এই যে বিষয়গুলো আসবে রাজনৈতিক বিষয় পরে, কিন্তু তার আগে ব্যক্তি পরিচয়, কারণ মানুষ প্রার্থীকে দেখেও কিন্তু ভোট দেয়, কে প্রার্থী হয়েছেন তার উপরে নির্ভর করে মানুষের এই ভোটের যে ভোট ব্যাংক যেটা, সেটা কিন্তু মানুষের ব্যক্তি পরিচয়ের উপরও নির্ভর করে। এই প্রসঙ্গে একটা কথা এখানে জানিয়ে রাখি যে এই যে লোকসভা ভোট, তার কিন্তু অনেক আগেই করোনা কালেই অন্নপূর্ণা ভান্ডার চালু করেছিলেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটের মুখে, এই যে 24-এর লোকসভা ভোট, সেই ভোটের মুখে নির্বাচন কমিশনের নির্দেশে কিন্তু এই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। সেটা কি কোনোভাবে ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে, কি মনে করছো? আমি একটু বলি যে কৃষ্ণ কল্যাণী একজন শিল্পপতি এবং সমাজসেবী এবং করোনা অতিমারির সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কিন্তু দিন খাওয়া মানুষরা। সেই সময় কিন্তু এক কথায় বলা যায় জীবনের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু সাধারণ মানুষকে সহযোগিতা করেছেন এবং তার সহযোগিতার পরিধি শুধু রায়গঞ্জের মধ্যে সীমাবদ্ধ ছিল না। রায়গঞ্জ ছাড়িয়ে উত্তর দিনাজপুর জেলা তো বটেই, এমনকি পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলা এবং মালদাতেও কিন্তু বহু জায়গায় কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছিলেন, যার ফলে দেখো তার জনপ্রিয়তা বেড়ে যায় এবং যার ফলে গত 21 সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন। বিধায়ক হওয়ার পর
তিনি যেই কারণে দল পরিবর্তন, তিনি কিন্তু স্পষ্ট বলেন যে তিনি চাওয়া পাওয়ার আশা রাজনীতি করেন না, তিনি রাজনীতি যে সিদ্ধান্ত নেন সাধারণ মানুষের জন্য। যার ফলে দেখো তৃণমূলে যোগদান করেন এবং তৃণমূলে যোগদান করার পরেই তিনি কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। তার কারণ দল কৃষ্ণকল্যাণের উপর ভরসা পেয়েছে, কারণ জানো তিনি পিএসসি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন এবং রাজ্য যে উত্তর রায়গঞ্জ তোমার স্বাস্থ্য দপ্তরের সুপার স্পেশালিটি হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটালের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই তার কাজের উপর ভরসা করে কিন্তু তৃণমূল কংগ্রেস কৃষ্ণকল্যাণকে দায়িত্ব দিয়েছিল। এরপর দেখো পিএসসি কমিটির চেয়ারম্যান তার গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়ে কিন্তু তিনি লোকসভা নির্বাচন লড়াই করছেন। এবার বলবো যে তার এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এটা কিন্তু আজকে চালু করেননি, যে নির্বাচনে দাঁড়ানোর জন্য যে তিনি চালু করেছেন তা নয়, এটা কিন্তু গত 3 বছর আগে থেকেই চলছে। এবং এর সঙ্গে কিন্তু বারবার বলেছেন এর সঙ্গে তার বিধায়কের কোনো সম্পর্ক নেই, এটা তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকেই এই অন্নপূর্ণা ভাণ্ডার তার পিতার স্মৃতিতে পরিচালনা চালান। তো যার ফলে কিন্তু দেখো যেহেতু নির্বাচন চলে এসছে, বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে কমিশনে অভিযোগ দায়ের করা হয় এবং যার ফলেই কিন্তু কমিশন এই অন্নপূর্ণার ভাণ্ডার বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে কিন্তু একটা এফেক্ট তোমার জনমানুষে পড়বে। তখন এই অন্নপূর্ণার ভাণ্ডারের ফলে কিন্তু কৃষ্ণকল্যাণের প্রচার যতটা, কারণ তিনি এর মধ্যে কিন্তু প্রচার করেননি, তিনি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কখনো ভোটের ময়দানে যাননি, যার ফলে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফলে কিন্তু উপকৃত হচ্ছিলেন সাধারণ মানুষেরা। এবার এটা বন্ধ করে দেওয়াতে সাধারণ মানুষের কিন্তু ক্ষোভ তৈরি, আর তার ক্ষোভ কিন্তু ভোট বক্সে যদি পড়ে সেটা কিন্তু বিজেপিরই ক্ষতি করবে। একেবারে কংগ্রেস এবং বিজেপি আপত্তি করার পরেই কিন্তু মূলত যে এই অন্নপূর্ণার ভাণ্ডার, যেখান থেকে প্রতিদিন বেশ কয়েকশো মানুষ, বেশ প্রচুর সংখ্যক মানুষ কিন্তু সেখান থেকে খাবার খেতেন দুপুরে, সেই খাবার বন্ধ হয়ে যাওয়ার কিন্তু যে ফলাফল সেটা কিন্তু ভোট বাক্সে পড়তে পারে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। আরও একটা বিষয় যেখানে কাজের প্রসঙ্গ উঠে আসছে, সেই প্রসঙ্গে এই কথাটা তুলবো সত্যজিৎ, যে দেবশ্রী চৌধুরী যিনি বিজেপির সাংসদ হয়েছিলেন গতবারে, তাকে কিন্তু মানুষজন এলাকায় দেখতে পাননি, তার কাজ নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা গেছে, আর তারপরেই কিন্তু বিজেপি থেকে একটা ভূমিপুত্রের দাবি উঠেছিল। দেবশ্রী চৌধুরীকে নিয়ে যখন বিজেপির অন্দরেই একটা ক্ষোভ রয়েছে, তাহলে কি সেই এফেক্টটা কোথাও গিয়ে তৃণমূলকে অ্যাডভান্টেজ দিতে পারে? হ্যাঁ, অবশ্যই দিতে পারে। দেখো দেবশ্রী চৌধুরী সাংসদ হওয়ার পর বিরোধীরা তো বটেই, বিজেপির দলের অন্দরেই কিন্তু দেবশ্রী চৌধুরীকে নিয়ে ক্ষোভ তৈরি হয়, যার ফলে দেখো বিজেপির মধ্যে থেকে কিন্তু ভূমিপুত্রের দাবি এবং কখনো কখনো অন্য যে কোনো কাউকে চাই, দেবশ্রী চৌধুরীকে নয়, এরকম একটা দাবি কিন্তু উঠে আসে, যার ফলে কিন্তু দল দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ থেকে সরিয়ে দক্ষিণ কলকাতা আসনে প্রার্থী করেছে। কিন্তু এই যে জনমানুষের যে ক্ষোভ দেবশ্রী চৌধুরীকে না পাওয়া, তার প্রভাব ভোট বক্সে অবশ্যই পড়বে। এবার দেখো কৃষ্ণকল্যাণী শুধুমাত্র তো রাজনীতির জন্য তিনি আসেন, তিনি কিন্তু সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত, যার ফলে তারা কিন্তু ভরসা করেন। এই জায়গায় বলবো দেবশ্রী চৌধুরীর ব্যর্থতা এখানে কিছুটা হলেও অ্যাডভান্টেজ দেবে কৃষ্ণকল্যাণীকে। আরও একটা জিনিস যেটা বলার, যেটা হচ্ছে দেখো গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে কিন্তু প্রায় 40,000-এর বেশি ভোটে লিড ছিল বিজেপির। এরপর 2021-এ এখান থেকে জয় পান কৃষ্ণকল্যাণী। কিন্তু কৃষ্ণকল্যাণী গত 3 বছরে রায়গঞ্জে যে সমস্ত কাজ করেছেন, তার ফলে কিন্তু বিজেপি কিন্তু রায়গঞ্জে লিড পাওয়ার মতো অবস্থা নেই। এবং যেখান থেকে 40,000 ভোটের লিড ছিল, সেখানে বিজেপির 40,000 লিড কমে কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। কারণ কৃষ্ণকল্যাণী বিশেষ করে তার যে সমাজসেবামূলক কাজ এবং বিধায়ক হিসেবে কাজের জন্য কিন্তু রায়গঞ্জের যথেষ্ট জনপ্রিয় এবং রায়গঞ্জ থেকে বড় অ্যাডভান্টেজ পেতে চলেছেন কৃষ্ণকল্যাণী। আর একটা বিষয় সত্যজিৎ যেটা আমরা তুলে ধরবো, যে সংখ্যালঘু ভোটের উপর আমরা বরাবরই জানি তৃণমূলের আধিপত্য একটা বেশি থাকে, কিন্তু এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী করেছে আলী ইমরান রামাজ ওরফে ভিক্টরকে। তিনি কি কিছুটা হলেও তৃণমূলের এই সংখ্যালঘু যে ভোট রয়েছে সেই ভোট ব্যাংক কি কাটতে পারে, কি মনে করছো? দেখো তৃণমূলের যে ভোট ব্যাংক, তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা 2011 সালে ক্ষমতায় আসার পর দেখো সংখ্যালঘুদের তুষ্ট করা বলো বা পাশে থাকার একাধিক প্রকল্প কিন্তু ঘোষণা করেছেন। প্রথমত সংখ্যালঘুদের ওবিসি আওতায় আনা, দ্বিতীয়ত হচ্ছে যে সংখ্যালঘুদের ইমাম ভাতা যারা রয়েছেন, ইমাম ভাতা, এগুলো কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিরাট এফেক্ট পড়ে। পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ধরো
ঈদের নামাজে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার ছুটে গেছেন। তো যার ফলে সংখ্যালঘুদের কিন্তু বড় অংশ কিন্তু বরাবরই তৃণমূল কংগ্রেসের পাশে, সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের পাশে এবং তৃণমূল কংগ্রেসও সংখ্যালঘুদের পাশে। এবার আলী ইমরান খান, যার কথা বলবো, ইনি কিন্তু 2009 সালে গোয়ালপুকুর থেকে বিধায়ক হন প্রথমবার উপনির্বাচনে। কারণ গোয়ালপুকুর যিনি বিধায়ক ছিলেন দীপা দাসমন্ত্রী, তিনি সাংসদ হওয়ার পর পদ খালি হয়। এবার 2009-এ গোয়ালপুকুর থেকে উপনির্বাচন জিতে বিধায়ক হন ফরওয়ার্ড ব্লকের ভিক্টর। এরপর 2011 এবং 2016 সালে এই চাকুলিয়া থেকে বিধায়ক হন। তো যার ফলে ভিক্টরের কিন্তু জনপ্রিয়তা রয়েছে। কিন্তু বলবো তৃণমূল কংগ্রেস এবং সংখ্যালঘু এরা কিন্তু পরস্পর একে অপর পরিপূরক বলা চলে। যার ফলে ভিক্টর, বিশেষ করে কংগ্রেসের সংগঠন এই মুহূর্তে নেই বললেই চলে, অনেকটাই ভেঙে গেছে। যার ফলে ভিক্টর নিজের ব্যক্তিগত ইমেজে কতটা সংখ্যালঘু ভোট টানতে পারবেন এটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু বলবো যেহেতু তৃণমূল কংগ্রেস বরাবরই সংখ্যালঘুদের পাশে থেকে এসছে, সুতরাং ভিক্টর ভোট টানা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু ভিক্টর যদি বড় অঙ্কের ভোট কাটতে পারে তাহলে রায়গঞ্জের ফলাফল অন্যরকম হলেও হতে পারে। কিন্তু তবু বলবো তৃণমূল কংগ্রেস প্রথম থেকে যেভাবে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে এবং এখনও পাশে থাকার বার্তা দেয়। তুমি দেখো এখনও বিভিন্ন জনসভায় সিএ বলো, এনআরসি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী একের পর এক পাশে থাকার বার্তাই দিয়েছেন। যার ফলে সংখ্যালঘু ভোটে ফাটল ধরার কিন্তু তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। সত্যজিৎ, আরও যে একটা বিষয় আমরা জানতে চাইবো তোমার কাছে, যে বিজেপি যাকে প্রার্থী করেছে কার্তিক চন্দ্র পাল, এবং বিজেপির দাবি মেনেই সেই ভূমিপুত্রকে প্রার্থী করা হয়েছে, তিনি ঠিক কতটা লড়াই দিতে চলেছেন বলে মনে করছেন? দেখো, কার্তিক পাল কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন একটা সময়। তো আরেকটা বলবো, ইনি কিন্তু একটা সময় কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে জিতে কালীগঞ্জ পৌরসভায় যেতেন, তারপর তৃণমূল কংগ্রেসে আসেন এবং কালীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হন। চেয়ারম্যান থাকাকালীন কালীগঞ্জে কী করেছেন সেটা তো কালীগঞ্জের জনগণ দেবে মতামত। কিন্তু যেটা বলবো, কালীগঞ্জ জনপ্রিয়তার তুলনায় কার্তিক পাল কিন্তু অনেকটা পিছিয়ে। তবে এটা বিজেপির কাছে একটা চমকই বলা চলে, কারণ যেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনিও কিন্তু রাজনীতিতে একেবারেই অপরিচিত। 2019-এ জেতার পরেই সুকান্ত মজুমদারকে জনগণ এক কথায় বিজেপি পরিচয় করে দেয়। এবার কার্তিক পালও কিন্তু একই জায়গায়, তারও কিন্তু সেরকম জনপ্রিয়তা নেই। যার ফলে এই বিজেপির এই যে নতুন মুখকে টিকিট দেওয়াটা নতুন কিছু নয়, কিন্তু কালিয়াগঞ্জের চেয়ারম্যান হিসেবে কার্তিক পাল কতটা যে বিজেপিতে যে অন্দরে যে ক্ষোভটা, সেটা কতটা প্রশমন করে সবাইকে একজোট নিয়ে চলতে পারবেন, এটা একটা বিষয়। কারণ দেখো, বিজেপির অন্দরে যে ক্ষোভ ছিল, কিছুটা ছিল দেবশ্রী চৌধুরীকে নিয়ে, কিছুটা ভূমিপুত্র নিয়ে। কার্তিক পাল ভূমিপুত্র এবং দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করা হয়নি, এটা একটা পাশে থাকার আছে। কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা যদি পুরোপুরি একজোটে কতটা কার্তিক পালের পাশে থাকবেন, এটা একটা দেখার বিষয়। তাই বলবো যে যেহেতু রাজনীতি বর্তমানে কৃষ্ণকল্যাণী যে জায়গায় দাঁড়িয়ে আছেন, রানিং বিধায়ক, পিএসসি চেয়ারম্যান ছিলেন, তো যার ফলে যে জনপ্রিয়তার নিরিখে বিশেষ করে রাজনৈতিক উত্থানের দিক থেকে বলবো কার্তিক পাল এবং ভিক্টরের তুলনায় কিছুটা হলেও এগিয়ে থাকবেন কৃষ্ণকল্যাণী। একেবারে। আর আজ যে বিষয়টা না বললেই নয়, আজ লোকসভা ভোটের মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় একটা বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এসএসসি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এর কোনো প্রভাব কি রায়গঞ্জের লোকসভা নির্বাচনে পড়তে পারে? কলকাতা হাইকোর্ট আজকে যে রায়টা দিয়েছে যে এসএসসি নিয়োগ দুর্নীতি, এটা একটা বড় রায়। এ তো জনমানসে অবশ্যই একটা প্রভাব তো পড়বে। কিন্তু যেহেতু এবার উত্তর দিনাজপুর জেলায় বা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কত সংখ্যক মানুষ এই আদালতের রায়ে চাকরি হারাবেন, সেটা একটা বিষয়। কিন্তু এখানে একটা দেখো, আজকেই চাকুলিয়া এবং করণদিঘিতে সভা করেছেন মুখ্যমন্ত্রী, এবং তিনি কিন্তু সরাসরি বলেছেন যে এই রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন। ফলে এই যে চাকরি হারানো, তাদের কিন্তু পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার ফলে এর জনমানসে নেগেটিভ প্রভাব পড়ুক কিনা, কিন্তু মুখ্যমন্ত্রী যে পাশে থাকার বার্তা দিয়েছেন, এটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে খুব একটা তেমন কোনো পড়বে না, যেহেতু পাশে থাকার কথা বলেছে। তাছাড়া আরেকটা বলবো যে আদালতের যে রায়টা এসছে, এই রায়ে দেখো প্রথমে সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, এরপর ডিভিশন বেঞ্চ, এবং ডিভিশন বেঞ্চের যে রায়, তার কিন্তু এই রায়ের বিরুদ্ধে এসএসসিও কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছে, উল্টো দিকে রাজ্য সরকারও। যার ফলে মনে হয় না তৃণমূলের ভোট ব্যাংকে এর কোনো প্রভাব পড়তে পারে এবারে।
একেবারে মুখ্যমন্ত্রী যেমন চাকরি হারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে, তেমনই কিন্তু রায়গঞ্জে যে কাজ করেছেন কৃষ্ণ কল্যাণী এতদিন রানিং বিধায়ক হিসাবে, তার কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এবং যথেষ্ট বিশ্বাসযোগ্যতা রয়েছে। তোমার কাছে আরো যে প্রশ্নটা নিয়ে যাব, তৃণমূলের কৃষ্ণ কল্যাণী, বিজেপির কার্তিক চন্দ্র পাল, অন্যদিকে আমরা যদি দেখি কংগ্রেসের ভিক্টর, এই যে তিন নেতা, কার জনপ্রিয়তা বেশি বলে মনে করছো, কার গ্রহণযোগ্যতা বেশি মানুষের কাছে? দেখো, একটু পিছনের দিকে যাই। আলী ইমরান রাম 2009 সালে উপনির্বাচনে প্রথমবার গোয়ালপুকুর থেকে জিতে বিধায়ক হন, এরপর 2011 সালে জিতে বিধায়ক হন ফরওয়ার্ড ব্লকের টিকিটে, এরপর 2016 সালে। ফলে রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে ভিক্টর কিছুটা এগিয়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর দেখো ভিক্টর দল পরিবর্তন করে বর্তমানে কংগ্রেসে যোগদান এবং কংগ্রেসের প্রার্থী। কার্তিক পাল একটা সময় কংগ্রেসের ছাত্র পরিষদ রাজনীতি করেছেন, পরবর্তীতে তৃণমূল যে যোগদান করেন এবং তৃণমূলের চেয়ারম্যান হন। কৃষ্ণ কল্যাণী তিনি বিজেপির টিকিটে যে বিধায়ক হন এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস লোকসভা প্রার্থী। জনপ্রিয়তার দিক থেকে এই মুহূর্তে যদি আমরা তাকাই, তো গত কয়েক বছরে যদি আমরা রাজনৈতিক সমীকরণ দেখি, সেখানে কৃষ্ণ কল্যাণীর কর্মকাণ্ড সেটা কিন্তু বারবার সামনে এসছে। দেখো, তিনি বিধায়ক হওয়ার পর যে সমস্ত কাজ করেছেন সেগুলো তো রয়েছে, পাশাপাশি তার যে সমাজসেবামূলক কাজ, এগুলো কিন্তু বারবার জনমানসে প্রকাশ পেয়েছে, যার ফলে এগুলো কিন্তু তার জনপ্রিয়তা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর একটা যেটা বললে যে এই বিধায়ক হওয়ার পরে যে পিএসসি চেয়ারম্যান, এটা কিন্তু রাজ্যের একটা গুরুত্বপূর্ণ পদ, যার ফলে এই পদে থাকাতে তিনি কিন্তু যথেষ্ট চর্চায় ছিলেন। এবং এই মুহূর্তে বলবো, লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য এই যে সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়া, ছেড়ে আসা, এটা কিন্তু রাজনৈতিক উচ্চতা অনেকটা বাড়িয়ে দেয়। তো তিনজনের দিক থেকে আমি বলবো এই মুহূর্তে রাজনৈতিক উচ্চতা দিতে কিছুটা হলেও বাকি দুজন, আলী ইমরান রাম এবং কার্তিক চন্দ্র পাল, বর্তমান পরিস্থিতিতে এই দুজনের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবেন কৃষ্ণ কল্যাণী। আরো একটা বিষয় যেটা সত্যজিৎ জানতে চাইবো, যে আমরা যেমনটা আলোচনায় উঠে আসছে যে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে এবারে লোকসভা নির্বাচনে, একটা পাশা বদল হতে পারে, কিন্তু তার আগে যে বিষয়টা জানতে চাইবো যে রায়গঞ্জের মানুষ কোন কোন ইস্যুকে সামনে রেখে ভোট দিতে পারেন? দেখো, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যদি বলি, তো সবথেকে বড় সমস্যা রায়গঞ্জ বিধানসভা প্রথমে বলবো। রায়গঞ্জ শহরে তুমি জানো যানজট একটা বড় সমস্যা, কারণ শহরের মধ্যেই রয়েছে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, আদালত, তারপরে তো অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, বিভিন্ন নার্সিংহোম এবং সরকারি বেসরকারি ব্যাংক, যার ফলে কিন্তু স্কুল টাইম, কলেজ টাইম কিন্তু এবং অফিস টাইমে মানুষ কিন্তু প্রচণ্ড কী বল অসুবিধার মধ্যে পড়েন, কারণ ট্রেন বা বাস কোনো কিছু আটকে গেলেই কিন্তু প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। ফলে এই রায়গঞ্জ শহরের মানুষের দাবি কিন্তু রায়গঞ্জে উড়ালপুল, এটা একটা। পাশাপাশি আর একটা বলবো, এই রায়গঞ্জের পাশেই রয়েছে কিন্তু বিহারের বারসই এবং রায়গঞ্জ শহর, এর পার্শ্ববর্তী যেন বারসই ব্রিজ, খুব ছোট 250 মিটার একটা ব্রিজ, এই ব্রিজ যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু বিহার এবং বাংলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, যার ফলে যেন রায়গঞ্জের রেল ব্যবস্থা কিছুটা হলেও অনেকটা পিছিয়ে বলা চলে, কারণ দূরপাল্লার ট্রেন ধরার জন্য আমাদেরকে কখনো মালদা বা কখনো বারসই যেতে হয়, যার ফলে এই যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে কিন্তু রেল ব্যবস্থা অনেকটা পরিকাঠামো তৈরি হয়ে যাবে। আরও একটা জিনিস যেটা রায়গঞ্জে তোমার বিশেষ করে বলবো, রাস্তাঘাটে যে জাতীয় সড়ক তৈরি হয়েছে, এটাও কিন্তু খুব দ্রুত সমাধান প্রয়োজন। পাশাপাশি রায়গঞ্জে যেটা এইমস একটা দাবি কিন্তু অনেক দিনের, যে রায়গঞ্জে এইমস, সুতরাং একটা বড় কোনো সেরকম হসপিটাল কিন্তু নেই। এইমস যদি রায়গঞ্জে তৈরি হয়, রায়গঞ্জের ইকোনমি যারা গ্রো করবে, তেমনি চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেকটা উন্নত হবে। যানজটের সমস্যা, এইমসের দাবি, একাধিক দাবি কিন্তু রয়েছে রায়গঞ্জের মানুষজনের, যেগুলো কিন্তু পরপর সাংসদ বদল হলেও সেই সমস্যাগুলোর কিন্তু কোনো সমাধান হয়নি। আর এই সমস্ত ইস্যুকে সামনে রেখেই কিন্তু এবার ভোট দেবেন রায়গঞ্জের মানুষজন। তাদের এই দাবিগুলো, এইমসের দাবি, পাশাপাশি যানজটের সমস্যা সমাধানের দাবি, উড়ালপুরের দাবি যে পূরণ করতে পারবে, তাকে সামনে রেখেই কিন্তু ভোট দেবে রায়গঞ্জের মানুষ। যে বিষয়টা দেখো আমাদের আলোচনাতে উঠে এসেছে এবং রাজনৈতিক মহলও যেটা মনে করছে, যে একটা পালা বদলের ইঙ্গিত কিন্তু রায়গঞ্জে রয়েছে। আমরা দেখেছি যে রায়গঞ্জে কিন্তু তৃণমূল ইতিহাসে কিন্তু কখনোই ক্ষমতায় আসেনি, কিন্তু এবার একটা সেরকম ইঙ্গিত রয়েছে রাজনৈতিক মহলের তরফে, কিন্তু এমনটা মনে করা হচ্ছে। উত্তরে কিন্তু আমরা জানি যে বিজেপির শক্ত ঘাঁটি, আর সেখানে কিন্তু একটা পালা বদলের ইঙ্গিত এবার দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। সেটা ঠিক কী কারণে? দেখো, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে ভোট শতাংশ যদি দেখি, তাহলে মোটামুটি এক কথায় বলা চলে 50-50,
হিন্দু ভোটার এবং মুসলিম ভোটার, এক কথায় 50-50 বলা চলে। এইবার তুমি দেখো গত 2019-এর যে ফলাফল, দেবশ্রী চৌধুরী যে জয় পেয়েছিলেন, যে ভোটটা পেয়েছিলেন 21-এর বিধানসভা নির্বাচনে, তার ফলাফল কিন্তু অনেকটা পাল্টে যায়। আমি ইসলামপুর বিধানসভা কেন্দ্রের কথা বলবো। এইখান থেকে গত 21-এ তৃণমূল কংগ্রেস পায় 1,131,000 ভোট। এখানে বিজেপি পেয়েছিল 62,691 ভোট। গোয়ালপুকুরে তৃণমূল কংগ্রেস পায় 1,05,649 ভোট, বিজেপি পায় 32,135 ভোট। চাকুলিয়াতে তৃণমূল কংগ্রেস পায় 86,311 ভোট এবং বিজেপি পায় 52,474 ভোট। করণদিঘি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পায় 1,16,594 ভোট, বিজেপি পায় 79,968 ভোট। হেমতাবাদে তৃণমূল কংগ্রেস পায় 1,16,425 ভোট এবং বিজেপি পায় 89,210 ভোট। কালিয়াগঞ্জে বিজেপি পায় তৃণমূল কংগ্রেস পায় 94,948 ভোট এবং বিজেপি পায় 1,16,768 ভোট। রায়গঞ্জে তৃণমূল পায় 59,027 ভোট এবং বিজেপি পায় 79,775 ভোট। এবার দেখো টোটাল সমীকরণ যদি দেখি, এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 6,79,085 ভোট। এখানে বিজেপির টোটাল ভোট পায় 2021-এ 5,13,021 ভোট। ফলে ভোটের ডিফারেন্সটা কিন্তু অনেকটাই। এরপর দেখো গত পৌরসভা নির্বাচন, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াগঞ্জ, ডালখোলা এবং ইসলামপুর, এই 3টে বিধানসভা কেন্দ্রেই কিন্তু 3টি পৌরসভাতে কিন্তু তৃণমূলের দখলে। পাশাপাশি পঞ্চায়েতে কিন্তু তৃণমূলেরই আধিপত্য বলা চলে। এছাড়া দেখো পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সব কিছু কিন্তু তৃণমূলের দখলে। যার ফলে এই ভোট ম্যানেজ করতে কিন্তু সংগঠন অত্যন্ত জরুরি। সেই তুলনায় কংগ্রেসের বলো বিজেপির সংগঠন কিন্তু তৃণমূলের সঙ্গে টেক্কা দেওয়ার মতো নেই এই মুহূর্তে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের হাতে পৌরসভা রয়েছে, পঞ্চায়েত রয়েছে, যার ফলে কিন্তু সংগঠন এবং ভোট পার্সেন্টেজের দিক থেকে কিছুটা হলেও অনেকটা এগিয়ে থাকে, কিছুটা নয় অনেকটা এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস। হয়তো যেটা তৃণমূল কংগ্রেসের এক কথা অধরা বলা চলে, এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র প্রথমবারের মতো জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস। একেবারে তৃণমূলের সংগঠন বিজেপি এবং কংগ্রেসের থেকে অনেকটাই মজবুত, কংগ্রেসের সেক্ষেত্রে সংগঠন অনেকটাই দুর্বল, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। আরও একটা বিষয় যেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করব, যে কৃষ্ণ কল্যাণী এখানকার ভূমিপুত্র। মানুষ মনে করে যে ভূমিপুত্রকে প্রার্থী হিসাবে পেলে সেক্ষেত্রে মানুষের অনেকটাই সুবিধা হবে, আপদে বিপদে সবসময় পাশে পাওয়া যাবে ভূমিপুত্রকে। সেই হিসাবেই কিন্তু মানুষ ভূমিপুত্রের দাবি করে থাকে প্রার্থী হিসাবে। সেখানে বিজেপি আর কংগ্রেস আমরা দেখেছি অনেকটাই শেষের দিকে, একেবারে শেষ বেলার দিকে প্রার্থী দিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে শুরুতেই কৃষ্ণ কল্যাণী ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। সেক্ষেত্রে কি কিছুটা অ্যাডভান্টেজ তৃণমূলের দিকে যেতে পারে? দেখো বিশেষ করে 10ই মার্চ ব্রিগেডের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করার পরেই তিনি আসার পর যে এক কথায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা গেছে, পাশাপাশি যেন শিল্পপতি হওয়ার জন্য এবং সমাজসেবী হওয়ার জন্য তার তো জনপ্রিয়তা রয়েছে, যার ফলে সাধারণ মানুষও কিন্তু সবসময় কৃষ্ণ কল্যাণীর যেখানে যাচ্ছেন কিন্তু এক কথায় বলা যায় জনপ্লাবন। কোনো একটা ছোট সভা হলেও সেটা কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় করছেন। এটা কিন্তু কৃষ্ণ কল্যাণী এক কথায় জনপ্রিয়তার জন্যই। যার ফলে দেখো যেহেতু রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস প্রথমবার কোনোবার জেতেনি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে নাম ঘোষণা করেন, যার ফলে তৃণমূলের বিশেষ করে উপর থেকে সমস্ত স্তরের কর্মী সমর্থক এবং নেতারা কিন্তু কৃষ্ণ কল্যাণীর পাশে দাঁড়িয়েছেন। যেটা তৃণমূলের অন্দরে যে বিবাদ ছিল, যে কানাইয়ালাল আগরওয়াল এবং আব্দুল করিম চৌধুরীর যে বিবাদ, এটা কিন্তু সর্বজন বিদিত। অথচ এবারে দেখো কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কানাইয়ালাল আগরওয়াল যেমন তো রয়েছেন জেলা সভাপতি হিসেবে, পাশাপাশি করিমপুর আব্দুল করিম চৌধুরী তিনি কিন্তু সরাসরি কৃষ্ণ কল্যাণীর পাশে থাকার বার্তা দিয়েছেন এবং দেখো প্রত্যেকটি সমাবেশে তিনি পাশে থাকছেন। যার ফলে যে গোষ্ঠী কোন্দল যে বিষয়টা ছিল তৃণমূলের অন্দরে, সেটা কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। যার ফলে তৃণমূল যদি একজোট থাকে এবং যেটা বলবো যে বিশেষ করে দলনেত্রীর এক কথায় পাখির চোখ যে রায়গঞ্জ, তিনি একাধিকবার সভা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন, যার ফলে প্রথমবারের মতোই অধরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তৃণমূলের হাতে দখলে আসলেও
আসতে পারে, বিশেষ করে সম্ভাবনাটাই বেশি এবার। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের জানিয়ে রাখি, আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, এবং ভোট বাক্সে মানুষ কি উত্তর দেন, শেষ হাসি কে হাসে, সেটাই এখন দেখার। আজকের মতো জেলার খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।